আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা শার্প 9:50-এ ক্লাস শুরু করেছি। আমরা 10:45-এ শেষ করবো ইনশাল্লাহ। আমরা যেহেতু সিলেবাসটা মোটামুটি লাস্ট ক্লাসে আমরা দেখেছি, আপনাদের এখনো কোনো ধরনের সিনopসিস আমরা শেয়ার করিনি। দুইটা ম্যাথ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমরা দুইটা ম্যাথ শেয়ার করেছিলাম, ম্যাথের দুইটা সিনopসিস শেয়ার করেছিলাম। ভাইয়া ফার্স্ট ক্লাসে কি থিওরি বেশি করানো হয়েছিল না ম্যাথ কি করানো হয়েছিল? ফার্স্ট ক্লাসে আমরা থিওরি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আমরা আসলে ডিসিশনটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ, একটু ডিসিশনটা চেঞ্জ করছি, মানে আমরা ম্যাথটা একটু আলোচনা করব। ম্যাথের কিছু অংশ শেষ করার পর থিওরিটা আলোচনা করব। আমরা এই প্যাটার্নে গেলে আমাদের কাছে মনে হয়েছে যে একটু রিজনেবল মনে হবে, বা আমাদের মানে অ্যাকাউন্টিং সাবজেক্টটা নিজের মধ্যে অ্যাডাপ্ট করাটা আমাদের জন্য একটু ইজিয়ার হবে। ঠিক আছে? যদি সৃজনশীল বা প্রথম পার্টটা যেটা আমরা শুরু করতে চাচ্ছি, সেই পার্টটা প্রথম পার্ট থেকে, মানে উইদাউট ম্যাথ আসলে ধরেন ডেবিট ক্রেডিট অ্যাসেট লায়াবিলিটি ওনার্স ইকুইটি এগুলো আসলে না বুঝে আমি একটা অ্যাকাউন্টিং সাবজেক্টের মাঝখানে শুরু করাটা ঠিক হবে না। হ্যাঁ, সো ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি আমাদের দুইটা ম্যাথ, কোর ম্যাথ, যে ম্যাথটা হচ্ছে মানে অ্যাকাউন্টিংটাকে, মানে বেসিক অ্যাকাউন্টিং হিসেবে যেটাকে আমরা ট্রিট করি, সেই বেসিক অ্যাকাউন্টিং এর দুইটা ম্যাথ থাকে। সেই দুইটা ম্যাথ আমরা একটু কভার করব আগে। তারপরে আমরা মানে ব্রড কোয়েশ্চেন বা অন্যান্য পার্টগুলিতে ইনভলভ হবে। আগে আমাদের ওই ম্যাথটুকু কভার না করে আমি আসলে মাঝখান থেকে অন্য পার্ট পড়ালে এইটা রিজনেবল হবে না। এটা রিজনেবল হবে না। দ্যাটস ওয়াই আমরা ম্যাথ যে দুইটা আছে বা ম্যাথ রিলেটেড যে পড়াটা আছে, মানে বেসিক যে জায়গা থেকে শুরু করা দরকার, আমরা সেই জায়গা থেকে শুরু করি। আমি বলার চেষ্টা করছি আমরা অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিং এর স্টার্টিংটা কোথা থেকে হয়, অ্যাকাউন্টিং সাইকেল কি, প্রিন্সিপাল গুলি কি, এই ওয়েতে আমরা যাই। হ্যাঁ, এই ওয়েতে আমরা যাব। সেই ওয়েটা যেটা হবে যে সিলেবাসটা আমার কমপ্লিট হবে, ডেফিনেটলি ম্যাথের পার্টটাও শেষ হবে, ব্রড কোয়েশ্চেনের পার্টটাও এটার সাথে অ্যালাইন হবে। অর্থাৎ আমরা ওই জায়গা থেকে একটু সরে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা মানে আলাদা করে ব্রড কোয়েশ্চেন গুলি পড়ে ফেলবো, আলাদা করে সিঙ্গেল অ্যান্সার গুলি পড়ে ফেলবো, এবং ওইটার উপর করে যদি আমি লিখতে যাই তাহলে এটা সুইটেবল হবে না প্রিপারেশনটা আমার জন্য, বা আপনাদেরও ভালো লাগবে না আর কি। অ্যাকাউন্টিংটা আপনারা ধারণ করতে পারবেন না, সোজা কথা। আমি বুঝতে পারছি যে পার্থক্য, বা সিঙ্গেল কোয়েশ্চেন যদি পড়ে মানে আগে থেকে পড়ে ফেলা যায় তাহলে ভালো, কিন্তু এটা না বুঝে পড়ে ফেলাটাকে আমি মানে মানে সুইটেবল মনে করছি না। সো আমরা প্রথমে একদম ফাউন্ডেশনটা স্টার্ট করব, যে হোয়াট ইজ বেসিক অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং মানে কি, এবং এটা কোন কোন উইংসে যাবে। আমরা দুইটা ম্যাথ আগে শেষ করব, সবগুলি ম্যাথে টাচ করব না, টানা সবগুলি ম্যাথ শেষ করব না। দুইটা ম্যাথ, একটা হচ্ছে ইকুয়েশন, জার্নাল, লেজার ট্রায়াবেলস, এই দুইটা ম্যাথ আমরা শেষ করব। তারপরে আমরা ব্রড কোয়েশ্চেন, সিঙ্গেল নোট এগুলি কভার করব, কারণ এই দুইটা ম্যাথে আমার পুরো অ্যাকাউন্টিং এর বেসিকটা আমি আপনাকে দিতে পারবো। আপনার মধ্যে বেসিকটা অ্যাডাপ্ট হলে আপনার জন্য পরের পার্টটা পড়াটা সুবিধার হবে। বেসিকটা অ্যাডাপ্ট হওয়া ছাড়া আপনার পরের পার্টটা ইজিয়ার হবে না। প্রথম, একদম প্রথম, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
যে অ্যাকাউন্টিং বলতে কি বোঝায় এবং অ্যাকাউন্টিং সাইকেলটা মানে কি। আপনাদের ব্রড কোশ্চেনের প্রথম প্রশ্নের প্রথম পার্টটুকু এটা থাকবে, এবং সাজেশনেরও প্রথম প্রশ্নটা এটা থাকবে, অ্যাকাউন্টিং সাইকেল কি এবং অ্যাকাউন্টিং বলতে কি বোঝায়। সো আমরা হার্ডলি 3টা ক্লাস নিব ম্যাথের, প্রথম 2টা ম্যাথের উপর। তারপরে আমরা ব্রড কোশ্চেন এবং ডিফারেন্সগুলি পড়ব, কারণ এই 2টা চ্যাপ্টার, এই 2টা ম্যাথ বা ফাউন্ডেশনটা আমার আগে জানা দরকার। অ্যাকাউন্টিং মানে কি? অ্যাকাউন্টিং হচ্ছে একটা বিজনেস ল্যাঙ্গুয়েজ। প্রথম কথা হচ্ছে বিজনেস ল্যাঙ্গুয়েজ, বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ। তার মানে বিজনেস ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যেটার মাধ্যমে আমি আসলে বিজনেস ডিলিংস নিয়ে কাজ করি। ইট রেকর্ডস এভরি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। নতুন ওয়ার্ড পড়েছি, ট্রানজেকশন। আরেকটা ওয়ার্ড পাবো, ইভেন্ট। সো এইটা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে থাকবে যে ট্রানজেকশন মানে কি, ইভেন্ট মানে কি। অ্যাকাউন্টিং হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল বা বিজনেস ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলিকে আমরা আমরা আমাদের নিজস্ব নিয়ম অথবা রেগুলেটরি নিয়মের মাধ্যমে বিভিন্ন রিপোর্ট আকারে প্রকাশ করে সেই রিপোর্টটা বিভিন্ন ইউজার্সদের ব্যবহার করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে, যে প্রসেস, অনেক সেই পরে আসলে প্রসেসের হবে নাম না? হচ্ছে অ্যাকাউন্টিং। পরে আসলে হবে না একটু? ছবিটা দাও আমাকে। তাহলে অ্যাকাউন্টিং মানে কি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যারা জয়েন করবেন আপনারা কিন্তু বাই ডিফল্ট জুমের প্রসেস অনুযায়ী জয়েন করার সাথে সাথে, জয়েন কিন্তু আপনি আনমিউট অবস্থায় করবেন, জয়েন কখনো মিউট হয়ে জয়েন হয় না জুমে। সো আপনি যারাই জয়েন করবেন, মানে আপনার প্রথম মাথায় রাখবেন, জয়েন করার পরে আপনি মিউট করবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপরে হচ্ছে আপনি অন্যান্য রিলেভেন্সি ক্লাসে মনোযোগ দিবেন বা অন্যান্য জিনিস, যেহেতু বাই ডিফল্ট জুম মিটিং এ জয়েন করার সময় আনমিউট হয়ে জয়েন করতে হয়। সবাই একটু একটু মনোযোগ মানে মাথায় রাখলে হয়তো জয়েন করার সময় ইনিশিয়াল লেভেলে যে সাউন্ডগুলি আসে সেগুলি থেকে আমরা কিছুটা হলেও সেফ থাকতে পারি, কমানো যায়। মানে সাউন্ড হবে না এটা আমি বলি না, সাউন্ড হলেও এটা আমরা একসেপ্ট করব না, খারাপ লাগে এটা বলি না, মানে একটু কমানো যায় আর কি, আমি যদি নিজে পার্সোনালি একটু কনসাস থাকি। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে কি? অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা মেথড, যে মেথডে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে আমি বিভিন্ন ওয়েতে পরিবর্তন করে সেটা বিভিন্ন রিপোর্ট আকারে তৈরি করি, এবং ওই রিপোর্টগুলি বিভিন্ন ইউজার ব্যবহার করে ফাইন্যান্সিয়াল বেনিফিটস বা ডিসিশন মেকিং করতে পারে। সোজা ডেফিনেশন। আমি আবার বলি, কেউ একজন আমার সাথে বলতে পারবেন পরে আমি বলার পরে। অ্যাকাউন্টিং হচ্ছে একটা বিশেষ ধরনের বিজনেস প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি, এই ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলিকে বিভিন্নভাবে পরিবর্তন পরিবর্তন বা কনভার্ট করে রিপোর্ট আকারে তৈরি করা হয়, এবং ওই রিপোর্টটা বিভিন্ন ইউজার্স, ওনার হতে পারে, মালিক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, ইনভেস্টর হতে পারে, ব্যাংকার হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ইউজার্স সেই কনভার্টেড রিপোর্টটা দেখে তার প্রতিষ্ঠানের বা তার দেশের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা সামারি আকারে দেখতে পারে, এবং সেই স্ট্রাকচারের উপর বেস করে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং বা প্ল্যান সেট করতে পারে। সো প্ল্যান সেট করার ব্যাপার আছে, ডিসিশন মেকিং এর ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলি কনভার্ট হয়ে রিপোর্টে কনভার্ট করার ব্যাপার আছে, এন্ড ইউজার কারা আছে তাদের কথা বলা আছে, এবং সবকিছু মিলিয়ে উইথ ইন এ নাটশেল কোনো একটা প্রতিষ্ঠানের সকল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলিকে একত্রে শো করার প্রসেসের নাম হচ্ছে অ্যাকাউন্টিং। সিম্পল ল্যাঙ্গুয়েজ, অনেকগুলি জিনিস, অনেকগুলি জিনিস কোন একটা প্রতিষ্ঠানে যত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়। এখন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সাথে আরেকটা ওয়ার্ড আমরা অ্যাড করি। আমরা প্রত্যেকটা লেকচার ম্যাথ বা যাই পড়ি না কেন, রচনামূলক পার্টটাকে একটু ডেপথে মাথায় নিব, কারণ রচনামূলক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন এবং ইভেন্ট বলতে একটা জিনিস আছে। ইভেন্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা যেটার মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ইনভলভ না, আর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে যেখানে অর্থের সম্পৃক্ততা রয়েছে।
ফাইন্যান্সের সম্পৃক্ততা রয়েছে। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলিকে ডিল করবে এবং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলিকে পরিবর্তন করে রিপোর্ট টাইপের একটা পারফরমেন্সে নিয়ে আসবে। যেই রিপোর্ট রিপোর্ট টাইপের নিয়ে আসা মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলি এলোমেলো, স্ক্যাটার্ড, বড় বা বিভিন্নভাবে অগোছালো থাকবে, সেগুলিকে গুছিয়ে একটা রিপোর্ট টাইপে, ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করবে এবং এই রিপোর্টটা বিভিন্ন ধরনের ইউজার দেখে সেই কোম্পানির সম্মুখ অবস্থা পর্যালোচনা করতে পারবে এবং তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলিকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করে। এখন কিভাবে কনভার্ট করে সেটা আমরা দেখব। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলিকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করে এবং এই রিপোর্টগুলি সেই প্রতিষ্ঠান বা তার আনুষঙ্গিক অন্যান্য প্রতিষ্ঠানগুলি দেখে সেই প্রতিষ্ঠান সম্পর্কে মূল্যায়ন করতে পারে এবং সেই প্রতিষ্ঠান সম্পর্কিত নানা রকম পরিকল্পনা, প্ল্যান, স্ট্র্যাটেজি সেট করতে পারে। সো এটা ব্রিফ জিনিস। এখন আমি যে বললাম ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, এগুলিকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করে, কিভাবে করে? ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে, ধরেন আমি বললাম যে আমি এই মাসে সারা মাসে 100টা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করেছি। একটা গ্লাস কিনেছি, একটা মগ কিনেছি, একটা এসি কিনেছি, একটা মানি ব্যাগ কিনেছি, এক ওয়ান পেয়ার শু কিনেছি। এভাবে 100টা ট্রানজ্যাকশন করেছি। এগুলি মিলিয়ে আমার কত টাকা খরচ হয়েছে সেইটাকে একটা নির্দিষ্ট ডেকোরামে আমি নিয়ে আসা। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করা। এই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ফলো করতে হয়, একটা সাইকেল ফলো করতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাইকেল ফলো করে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলিকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করা হয়। তাহলে অ্যাকাউন্টিং এর মূল কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করা। কেউ যদি মনে করেন পরীক্ষার হলে ভাইয়া সব কথা ভুলে গেছি, শুধু এটা মনে আছে আর ফাইন্যান্সিয়াল রিপোর্ট এই ওয়ার্ডটা মনে আছে, আমার মনে হয়েছে অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করে, এইটুকু লিখলো যদি 2 নাম্বার থাকে আপনি 1 বা 1.5 নাম্বার পাবেন, কারণ এই দুইটা ওয়ার্ড মেইন ওয়ার্ড। তাহলে অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেস ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে বিভিন্ন ওয়েতে বা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে ফাইন্যান্সিয়াল রিপোর্টে কনভার্ট করে এবং ওই রিপোর্টটা বিভিন্ন ইউজার্স দেখে সেই কোম্পানি সম্পর্কে খুব সহজে ধারণা নিতে পারে। যেহেতু রিপোর্টটা সকল ইনফরমেশন একত্রে নিয়ে আসে, খুব সহজে ধারণা নিতে পারে এবং সেই কোম্পানি সম্পর্কে নানা রকম পরিকল্পনা গ্রহণ করতে পারে। এই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে ফাইন্যান্সিয়ালের রিপোর্টে কনভার্ট করতে গিয়ে কোনো একটা প্রতিষ্ঠান যে সাইকেলটা ফলো করে সেই সাইকেলটাকে বলা হয় অ্যাকাউন্টিং সার্কেল বা সাইকেল। অ্যাকাউন্টিং সার্কেল, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সার্কেল। পরীক্ষার প্রশ্ন আসে, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সার্কেল? অ্যাকাউন্টিং সার্কেল শুরু হবে ট্রানজ্যাকশন থেকে, যেহেতু আমি বলেছি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে অন্য জায়গায় পরিবর্তন করবে। দেখেন প্রথমেই লেখা আছে আইডেন্টিফাইং ট্রানজ্যাকশন। আমি প্রথমে আইডেন্টিফাই করব ট্রানজ্যাকশনটাকে। অ্যানালাইসিং ট্রানজেকশন, তারপরে আমি চিন্তা করবো এটা কি আমার আয়ের দিকে ট্রানজেকশন না ব্যয়ের দিকে ট্রানজেকশন। তারপরে আমি সেটাকে জার্নালাইজ করব, বাংলা যেটাকে আমরা বলি জাবেদা করব, জার্নালাইজ করব। এগুলি আমরা সব দেখবো, আমি শুধু এখন একটু ভাষা ভাষা আপনাদেরকে বলে যাই। আমি ট্রানজেকশনটা অ্যানালাইসিস করলাম। প্রথমে আমি ট্রানজেকশনটা আইডেন্টিফাই করব যে ট্রানজেকশনটা কি। তারপরে আমি ট্রানজেকশনটা অ্যানালাইসিস করব, ট্রানজেকশনটা কি আমার অ্যাসেট না আমার লাইবিলিটি না আমার ইনকাম না কি। তারপরে আমি সেটাকে জার্নালাইজ করব। জার্নালাইজ করা মানে হচ্ছে আমি সেটাকে একটা ক্যাটাগরাইজ করব। তারপরে আমি সেখান থেকে একটা লেজার ক্রিয়েট করব। লেজার লেজার মানে হচ্ছে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য কতটুকু টাকা কি হয়েছে সেটা ক্রিয়েট করব। লেজারের পরে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্সের পরে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব। অ্যাডজাস্টিং এন্ট্রি করার পরে আমরা অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স করব। অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স করার পরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্রিয়েট করব, যেটা মূল স্টেটমেন্ট আকারে ক্রিয়েট হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরে আমার যদি কোনো ক্লোজিং ডেটা থাকে যেটা আমার দরকার নাই সেটাকে আমি সরিয়ে ফেলবো। সেই সরিয়ে ফেলানোর পরে আমি আবার একটা ট্রায়াল ব্যালেন্স করব। এই ট্রায়াল ব্যালেন্সটা হবে আমার ফাইনাল রেজাল্ট এবং এই ফাইনাল রেজাল্টের উপর বেস করে আমি পরবর্তী অ্যাকাউন্টিং ইয়ারটা শুরু করব অথবা কোম্পানির সম্মুখ ধারণাটা নিব। এখন আমরা
শুধুমাত্র সাইকেলটা দেখেছি। আমি এখন ব্যাখ্যা করতে পারবো না হোয়াট ইজ অ্যাডজাস্টিং এন্ট্রি, কারণ আমরা এই প্রত্যেকটা স্টেপ একটা একটা করে পড়বো। জার্নাল পড়বো, অ্যানালাইসিং ট্রানজেকশন পড়বো, আইডেন্টিফাইং ট্রানজেকশন, অ্যানালাইসিং ট্রানজেকশন, জার্নাল, এগুলি এগুলি পড়বে। অ্যানালাইসিং ট্রানজেকশন নিয়ে আমাদের একটা ম্যাথ থাকবে, সেটা হচ্ছে ইকুয়েশন, যেটা আমরা প্রথম ম্যাথ করব। সো আমি আসলে কর্ডিয়ালি আপনাদেরকে আজকের ক্লাসে এতটুকু জিনিস ক্লিয়ার করতে পারবো। জার্নাল বা পরের অংশটুকু এখনো ক্লিয়ার করতে পারবো না, কারণ এটা আমরা পরবর্তী গ্র্যাজুয়ালি একটা একটা স্টেপ করে ক্লিয়ার করব। আমি শুরু করব এখান থেকে, ফাইনালি লাস্ট ক্লাসে এসে আমি এই জায়গায় শেষ করব, এই জায়গায় শেষ করব যে আমি এখন ফাইনাল অ্যাকাউন্টিং করতে পেরেছি। ফাইনাল অ্যাকাউন্টিং করে ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করে আমি কোম্পানির একদম আয় ব্যয় সকল কিছু বাদ দেওয়ার পর কোম্পানির ফাইনাল স্ট্রাকচারটা কি এসে দাঁড়িয়েছে সেটা আমি শো করতে পারবো। সো ইট ইজ এ গ্র্যাজুয়াল অ্যান্ড সিস্টেমেটিক মেথড। এখানে যদি আমি কোনো একটা সিস্টেম ব্রিচ করি, কোনো একটা সিস্টেম এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিই, তাহলে সেটা কিন্তু প্রসেস হবে না। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আসা, এটা হচ্ছে আমার ফাইনাল রিপোর্ট আমি তৈরি করলাম, দিস ওয়ান। আর এই ফাইনাল রিপোর্টটা স্টার্টিং হয়েছে এই জায়গা থেকে। এইটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন শুরু হওয়া। আর এইটাকে আমরা বলবো এই এইটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হওয়া। তাহলে কোনো একটা কোম্পানি, যারা কোম্পানির ইউজার আছেন, ওনার, ম্যানেজার, মালিক, ব্যাংকার, গভর্নমেন্ট, তারা কিন্তু এই বিভিন্ন স্টেপ অনেক সময় নাও দেখতে পারেন, বিকজ ইট ইজ মেটিকুলাস অ্যান্ড কম্প্রিহেন্সিভ। তারা এই জায়গাটাতে শুধু দেখবে। কি অবস্থা? ধরেন আমি আপনাকে অনেক কথা না বললাম, যারা অ্যাকাউন্টিং এর বেসিকলি কাজ করেন তারা জানেন কোন একটা কোম্পানির বা ব্যাংকের অ্যানুয়াল প্রফিটটা ক্যালকুলেশন করতে কত দৌড়ঝাঁপ দিতে হয়। যদি ব্যাংকের 220টা ব্রাঞ্চ থাকে, 20টা ব্রাঞ্চের ইনকাম এক্সপেন্ডিচার সকল কিছু আসে, ব্যাংকের ডিপ্রিসিয়েশন যায়, ব্যাংকের আরো বিভিন্ন খরচ যাওয়ার পরে আমি শুনি বলে ব্যাংক 1630 কোটি টাকা লাভ করেছে। আমি শুধু এই ওয়ার্ডটা শুনি যে সিটি ব্যাংক 1630 কোটি টাকা লাভ করেছে। ওয়াও, ভালো, এই তো ব্যাংকটা ভালো, অনেক প্রফিট করে। মানে আমি ডিসিশন মেক করছি, আমি পুরো ফোকাসিংটা দিচ্ছি, বাট এই 1630 কোটি টাকা প্রফিটে কনভার্ট করতে বা হিসাবটা ক্লোজ করতে এই প্রত্যেকটা স্টেপ টাচ করে 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 আসতে হয়েছে। দ্যাটস ওয়াই এই স্টেপগুলিকে বলা হয় অ্যাকাউন্টিং সার্কেল। এটা একটা বৃত্তাকার পাত দিয়ে অতিক্রম করে বলে এটাকে বলা হয় অ্যাকাউন্টিং সার্কেল। অ্যাকাউন্টিং কাকে বলে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমরা এই অ্যাকাউন্টিং সাইকেলের উপরে দেখে এই ডেফিনেশনটা দিই। অ্যাকাউন্টিং ইজ এ সিস্টেমেটিক প্রসেস, এটা হচ্ছে সুন্দর সংজ্ঞা। সিস্টেমেটিক প্রসেস অফ আইডেন্টিফাইং, আইডেন্টিফাই করছি, রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যানালাইজিং, interpreting and communicating financial information of a business to help users make informed economic decision। এটা হচ্ছে একদম সুন্দর সংজ্ঞা, মানে যেটা পলিশ সংজ্ঞা। এবং এই এই আইডেন্টিফাই থেকে শুরু করে ইন্টারপ্রিটেশন পর্যন্ত আসার টোটাল প্রসেসটা এই জায়গা দিয়ে কভার হয়। সো অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা মানে সিস্টেমেটিক প্রসেস। এটা কিন্তু সিস্টেমেটিক প্রসেস বলার কারণ কি, আপনি যদি এই জায়গা থেকে লাফ দিয়ে এখানে আসেন পারবেন না। এখান থেকে যদি আপনি সামনের দিকে মুভ করতে হয়, এটাতে আসতে হবে, এটা থেকে এটাতে আসতে হবে, এটা থেকে এটা, এই জন্যই বলা হয় এটাকে সিস্টেমেটিক প্রসেস। প্রথমে ডেটা আইডেন্টিফাই করবেন, তারপরে সেটা লিপিবদ্ধ করবেন, রেকর্ড করবেন, তারপরে এটাকে শ্রেণীবদ্ধ করবেন, আলাদা আলাদা করবেন। শ্রেণীবদ্ধকৃত ডেটাগুলিকে আবার সামারি করবেন, সামারি করার পর সেটা অ্যানালাইসিস করবেন, কোন ঘরে কোনটা দিবেন। অ্যানালাইসিস করার পর সেটা ব্যাখ্যা দাঁড় করাবেন, ব্যাখ্যা দাঁড় করার পরে আপনি ফাইনাল রিপোর্টটা তৈরি করবেন। ফাইনাল রিপোর্টটা এবার যারা যারা এন্ড ইউজার আছে তাদের কাছে পাঠাবেন। তারা সেটা দেখে বলবে, ও, সিটি ব্যাংকের প্রফিট 1630 কোটি টাকা, গুড। গত বছর কত করেছে? গত বছর স্যার 820 কোটি টাকা বলেছে। সিটি ব্যাংক তো খুবই ভালো করেছে, সারা বছর ধরে বিজনেস করেছে, এর মতো কোনো ব্যাংকই হয় না, এটা একটা ভালো ব্যাংক, ইত্যাদি ইত্যাদি। কি বলেছে? শুধু দুইটা ইনফরমেশন, গত বছর 830 কোটি টাকা প্রফিট, এই বছর 1630 কোটি টাকা প্রফিট। দুইটা সেন্টেন্স শোনার পরে আপনি ডিসিশন দিচ্ছেন। বাট এই 830 1630 কোটি টাকা কিন্তু এই প্রত্যেকটা স্টেপ কভার করে তৈরি করা হয়েছে। সো আমি যদি কাউকে বলি যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সার্কেল, ব্যাখ্যা করতে পারবেন, লিখতে পারবেন কিনা? কারো কোনো সমস্যা আছে? মাই অ্যাপোলজিস যে এই পয়েন্টগুলি আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করছি না,
কারণ এগুলি আমরা ম্যাথে ঢুকে ঢুকে আস্তে আস্তে যাব। এবং আহ, বা সেকেন্ড বা থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস, ইভেন ইভেন ফাইনাল অ্যাকাউন্টিং পর্যন্ত গিয়ে আমি বলবো যে আবার ব্যাক করে এই সাইকেলটা দেখাবো, যে ভাইয়া এটা আমি আলোচনা করেছি, এটা আলোচনা হয়েছে, এটা গেছে, এটা গেছে, এটা গেছে। কারণ আমি সিস্টেমেটিক প্রসেসটা ব্রিজ করতে পারছি না। মেইন ডেফিনেশনটাও আমাকে সিস্টেমেটিক প্রসেসটা ব্রিজ করতে অ্যাকাউন্টিং দেয় না। এই জন্য অ্যাকাউন্টিং এর বিউটিটা অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় অনেক বেশি ভালো। মানে এখানে ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটিটা সবার আগে জরুরি। হোয়াট ইজ অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং সার্কেল বলতে কি বোঝায় আমাদের কমপ্লিট। কারো কোনো সমস্যা আছে? এনি কোয়েশ্চেন? ব্রড কোয়েশ্চেনের 1 নম্বর কোয়েশ্চেন থাকবে এটা, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সার্কেল। আরেকটা আলোচনা করে ফেলি, অ্যাকাউন্টিং এই সার্কেল বা অ্যাকাউন্টিং প্রসেস ইউজার কারা? একটা অ্যাকাউন্টিং সার্কেলের ইউজার হচ্ছে দুইটা পক্ষ থাকে, একটা ইন্টারনাল প্রতিষ্ঠানের ভিতরে, আর একটা হচ্ছে এক্সটার্নাল প্রতিষ্ঠানের বাইরে, যারা প্রতিষ্ঠানের বাইরে থেকে ডেটা কালেক্ট করে এবং বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোম্পানিকে হেল্প করে। সো ক্লিয়ার? প্রথম প্রশ্নটা আপনাদের ব্রড কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যাকাউন্টিং, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সার্কেল, অ্যাকাউন্টিং সার্কেলের ইউজার কারা, অ্যাকাউন্টিং সার্কেলের ইউজার কারা। 1 নম্বর ব্রড কোয়েশ্চেনটা শেষ হলো। আমি এবার ম্যাথ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যেখানে আমি আসলে এই দুইটা পয়েন্টকে কম্পাইল করব। যে আমি ট্রানজেকশনটাকে আগে আইডেন্টিফাই করবো এটা ট্রানজেকশন কিনা, এবং এটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করা মানে ট্রানজেকশনটাকে আমি কোন ঘরে দিব, সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। আমি একটা লেকচার শিট শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অ্যাকাউন্টিংটা আমরা আলোচনা করেছি, স- মা- মানে বেসিক অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইকুয়েশন, এরকম করে সাবজেক্টটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? লেকচার শিটটা দেখা যায়? জি ভাইয়া যাচ্ছে। ওকে। হ্যাঁ দেখুন। আমরা তাহলে প্রথম ওই যে আইডেন্টিফিকেশন ট্রানজেকশন এবং ট্রানজেকশনটা অ্যানালাইসিস করার দুইটা স্টেপ ফলো করার চেষ্টা করব। যে কোনো অ্যাকাউন্টিং এ সাধারণত 5টা উপাদান থাকে। যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আমাকে একটু রেসপন্স করবেন, অথবা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অ্যাকাউন্টিং এর এলিমেন্টস হচ্ছে 5টা। একটা হচ্ছে অ্যাসেট, 2 নম্বর লাইবিলিটি, 3 নম্বর ওনার্স ইকুইটি, 4 নম্বর ইনকাম, 5 নম্বর এক্সপেন্স। এগুলি কোনটা কি? 5টা ওয়ার্ড তো শুনলাম। তাহলে অ্যাকাউন্টিং এর এলিমেন্টস হচ্ছে টোটাল 5টা। অ্যাসেট মানে সম্পত্তি, কোম্পানির যত সম্পত্তি আছে সকলগুলিকে আমরা অ্যাসেটে কনভার্ট করি, অ্যাসেট হিসেবে ট্রিট করি। আপনার ব্যাংকে যত ধরনের ফার্নিচার আছে এগুলি অ্যাসেট। আপনার বাড়িতে একটা ফ্ল্যাট আছে আপনার নিজের, এটা আপনার অ্যাসেট। আপনার 5টা বড় বড় গাছ আছে, এটা আপনার অ্যাসেট। অ্যাসেট হচ্ছে যে সকল উপাদান ইন ফিউচারে আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে, সেই সকল উপাদানকে কোম্পানির অ্যাসেট বলা হয়। লায়াবিলিটি হচ্ছে বাংলা অর্থ দায়, ঋণ। অর্থাৎ আপনার কাছ থেকে যদি কেউ কোনো টাকা কোনো কিছু পেয়ে থাকে, সেটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয় লায়াবিলিটি। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছি ক্রেডিট কার্ড বিল দেওয়ার জন্য। ধার নেওয়ার পরে আমি বললাম যে মামুন ভাই তো আমার কাছ থেকে 5,000 টাকা পাবে। এবার যদি আমি বলি যে এটা আসলে আপনার কি, এটা আমার একটা লায়াবিলিটি। সিম্পল। ওনার্স ইকুইটি,
কোনো একটা কোম্পানির মালিক সেই কোম্পানিতে যতটুকু টাকা ইনভেস্ট করে ততটুকু টাকা বা সেই অ্যামাউন্টকে বলা হয় ওনার্স ইকুইটি, অর্থাৎ মালিকের মালিকানা। ইনকাম, এটাকে শর্ট করে বলা হয় ওই ইনকাম। কোনো একটা কোম্পানির মোট আয়, যা আয় করে সেটাকে বলা হয় ইনকাম। কোনো একটা কোম্পানি যত ব্যয় করে সেটাকে বলা হয় এক্সপেন্স। সো অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, পাঁচটা। এই ব্যাচে আপনারা অনেকজন ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে এই ব্যাচে সকল স্টুডেন্টদের ইনকাম, মানে আপনারা তো ডেফিনেটলি বিকাশ অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় ফান্ড দিয়েছেন ক্লাস করার জন্য। এই সকল ফান্ড মিলিয়ে আমার 70,000 টাকা আয় হয়েছে। এই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি জমা দিয়েছি। এটা বলেন তো আমার জন্য কি? ইনকাম ভাইয়া। ইনকাম অ্যাসেট। ইনকাম, নো মুভিং। এটা আমার জন্য ইনকাম। এবং এবার আমি বলি, আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছেন যে ভাইয়া, আমি এই মাসে টাকাটা দিতে পারবো না, আগামী মাসে টাকাটা দিব। তো আমি বললাম যে ঠিক আছে, ক্লাস করেন, আগামী মাসে আপনি টাকাটা দিয়ে দেন মিস্টার এক্স। আমি ওনার কাছে, আমি তো সার্ভিস দিচ্ছি, আমি ওনার কাছ থেকে 1,000 টাকা পাবো। এখন ওই 1,000 টাকা ওনার জন্য কি? আমি পাবো, এখন আমাকে দেয় নাই। এই 1,000 টাকা ওনার জন্য কি? লাইবিলিটি লাইবিলিটি। নন আয়। লায়াবিলিটি। অ্যাসেট, আপনার একটা গাড়ি আছে, এটা আপনার কি? অ্যাসেট। অ্যাসেট। আমার একটা প্রতিষ্ঠান আছে, মা গোল্ড হাউস। মা গোল্ড হাউসের মালিক আমি। মা গোল্ড হাউসের মালিক আমি। মা গোল্ড হাউসে গোল্ড কেনার জন্য আমি 40 লাখ টাকা দিয়েছি। মা গোল্ড হাউসের জন্য এই টাকাটা কি? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। কোন একটা প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠানে যদি কোনো টাকা ইনভলভ করে তাহলে সেটাকে বলবো আমরা ওনার সিকিউরিটি। অফিসে যাওয়ার পরে বিকেলের দিকে আমার বেবি আমাকে ফোন দিয়েছে, ড্রয়িং করার জন্য রং লাগবে। তুমি একটা, মানে কি কি জানি এগারো বেগারো রং আছে, ওরা কি কি জানি বলে, যে কি পেন্ট, কি 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 কার্বন পেন্ট, এই পেন্ট ওই পেন্ট, এরকম একটা রং নিয়ে আসো। আমি 500 টাকা খরচ করে একটা রং নিয়ে গিয়েছি বাসায়। এই 500 টাকা আমার কি হয়েছে? এক্সপেন্স। 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 আমরা কি অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, ইনকাম, এক্সপেন্স সব কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, ওনার সিকিউরিটিটা আরেকবার একটু বলেন। আচ্ছা, ওনার সিকিউরিটিটা হচ্ছে কোনো একটা কোম্পানি ওপেন হওয়ার পরে কোম্পানির মালিক সেই কোম্পানিতে যত টাকা ইনভেস্ট করবে সেই অ্যামাউন্টটা সেই কোম্পানির জন্য ওনার সিকিউরিটি। অ্যাকাউন্টিং, যদিও ধরেন আমি একটা বেকারির মালিক, বেকারিটা তো আমারই, কিন্তু বেকারির নাম হচ্ছে মা কনফেকশনারি অথবা মা বেকারি। আমি ওই বেকারির মালিক, আমি ওই সকল টাকার মালিক। আমি জায়গাটা ভাড়া নিয়েছি, বিল্ডিংটা করেছি, তারপরে মেশিন সেট করেছি, সকল কিছু রেডি করেছি। আমি ওই কোম্পানির মালিক। কিন্তু অ্যাকাউন্টিং বলে কোন একটা কোম্পানি এবং কোম্পানির মালিক আলাদা দুইটা এন্টিটি। তাহলে আমি যদি কোম্পানিতে 5 লাখ টাকা মেশিন কিনা এবং পাউরুটি তৈরি করার জন্য দেই, কোম্পানি আমাকে তার মালিক বলবে ঠিক আছে, কিন্তু কোম্পানির হিসেবে সে আমাকে ওনার হিসেবে ট্রিট করবে এবং সে হিসেবে দেখাবে ওনার আমাকে কত টাকা দিয়েছে, সেটা আমি লিপিবদ্ধ করব। কোনো একটা কোম্পানির মালিক ওই কোম্পানিতে যত টাকা দেয় বিজনেস বাড়ানোর জন্য, মেশিনারি কেনার জন্য, অথবা হোয়াট এভার ইট ইজ, সেই টাকাটাকে বলা হবে ওনার্স ইকুইটি। বুঝতে পেরেছেন এখন? যিনি বললেন ভাই এটা একটু বুঝিনি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। ক্লিয়ার ভাইয়া। এটার সাথে আরেকটা ছোট্ট একটা ওয়ার্ড আছে, সেটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। সেটা হচ্ছে ড্রয়িং বলতে একটা ওয়ার্ড ব্যবহার করা হয় অ্যাকাউন্টিং এ।
মালিক যদি তার কোনো প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে কোনো টাকা নিয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় ড্রয়িং। ড্রয়িং মানে আমি 5 লাখ টাকা দিয়েছি প্রতিষ্ঠানে, দেওয়ার পর আমি দেখলাম যে আমার কোনো একটা কাজে 20,000 টাকা লাগবে। আমি মা কনফেকশনারি বা মা বেকারির ম্যানেজারকে বললাম, এই আমার 5,000 টাকা লাগবে, দাও। সে আমাকে দিয়ে দিবে। আপনি বলবেন যে ভাই আপনি তো মালিক, আর কি হিসাব নিকেশ করা দরকার? না, অ্যাকাউন্টিং বলে মা কনফেকশনারির হিসেবে সে এই 5,000 টাকা ড্রয়িং হিসেবে দেখাবে। আপনি যদি কোনো টাকা ইনভেস্ট করেন সেটা ওনার সিকিউরিটি, যদি কোনো টাকা খরচ করেন সেটা সে ড্রয়িং হিসেবে দেখাবে। সো আমরা আসলে 5টা জিনিস সবাই ক্লিয়ার হয়েছি, কারো কোনো কনফিউশন নাই, সিঙ্গেল কোনো কনফিউশন নাই। আমরা বলেছিলাম অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা যখন শুরু করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে অ্যাকাউন্টিং ট্রানজেকশনগুলিকে রিপোর্টে কনভার্ট করে। এই প্রত্যেকটা ট্রানজেকশন জড়িত, ইস্যুর সাথে জড়িত। রং কিনেছি, একটা ট্রানজেকশন এক্সপেন্স ছিল। 70,000 টাকা আপনারা দিয়েছেন, ইনকামে আমি নিয়েছি। মা বেকারিতে 5 লাখ টাকা দিয়েছি, ওনার সিকিউরিটিতে গিয়েছে। আপনার কাছে আমি 1,000 টাকা পাবো, লাইবিলিটিতে ছিল। আমার একটা বিল্ডিং আছে, অ্যাসেটে আসছে। এই 5টা উপাদান তাদের স্ট্রাকচার চেঞ্জ করে দুইটা বিশেষ রিপোর্ট তৈরি করে। এই দুইটা রিপোর্টকে বলা হয় ব্যালেন্স শিট স্টেটমেন্ট এবং ইনকাম স্টেটমেন্ট। ব্যালেন্স শিট স্টেটমেন্টে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটিটাকে ইনভলভ করা হয়। কিভাবে ইনভলভ করবে আমরা একটু পরে দেখবো। ইনভলভ করা হয় লাইবিলিটিতে, ইনকাম স্টেটমেন্টে সবসময় আয় এবং ব্যয়কে ইনক্লুড করা হয়। সো আমরা যদি এখন বলি হুট করে এই দুইটা স্টেটমেন্ট দেখে কোনো একটা কোম্পানির আয় ব্যয় সম্পর্কে আমরা জানতে পারি, তার মানে এই ট্রানজেকশনাল ডেটাগুলি কনভার্ট হয়ে এই দুইটা রিপোর্ট তৈরি করে। আমরা ডেফিনেশনে পড়েছিলাম যে অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস, যে প্রসেসের মাধ্যমে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলি রিপোর্টে কনভার্ট হয়, এই রিপোর্টে কনভার্ট হয়। এবং রিপোর্ট দেখে আমরা সেই কোম্পানি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারি। ব্যালেন্স শিটে অ্যাসেট, লাইবিলিটি এবং ওনার সিকিউরিটিটাকে অ্যাড করা হয়। ইনকাম স্টেটমেন্টে ইনকাম এবং এক্সপেন্সকে অ্যাড করা হয়। ইনকাম স্টেটমেন্ট নিয়ে আমার কোনো প্যারা নাই, প্যারা হচ্ছে ব্যালেন্স শিট নিয়ে। কারণ ওয়ার্ডটা ব্যালেন্স বলা হয়েছে, ব্যালেন্স মানে সমান, তাই না? আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, তাহলে এখানে ব্যালেন্স শিট বললো 3টা উপাদান যোগ করলাম, তার মানে এখানে মনে হয় এমন কিছু হয় যে দুই দিকে সমান করার একটা টেন্ডেন্সি মনে হয় ক্রিয়েট করা হয়। ইয়েস, ইউ আর রাইট। ব্যালেন্স শিট নাম থেকেই আসছে এটা, যে এখানে যে 3টা উপাদান দেওয়া হয় সেই 3টা উপাদানকে ইকুয়াল করা হয়, এবং বাই ডিফল্ট এটা ইকুয়াল হলেই আমি সেটাকে ব্যালেন্স শিট বলবো। এই ইকুয়াল করাটাকে কি বলে বা কিভাবে বলে? এই ইকুয়াল করার প্রসেসটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলা হয়, সাধারণত অ্যাকাউন্টিং ব্যালেন্স শিটটাকে তৈরি করে একদিকে অ্যাসেট রাখে আর এর দিকে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি রাখে। অ্যাকাউন্টিং এর ভাষা তার মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয়, এবং অলওয়েজ কোম্পানির অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হবে। এই অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি মাধ্যমে যে স্টেটমেন্টটা তৈরি করা হবে সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হবে সেটা। আর অ্যাকাউন্টিং এর সকল ট্রানজেকশনাল অ্যাক্টিভিটিতে এইটা একইভাবে গ্রহণযোগ্য। একইভাবে এটাকে কোনোভাবে মানে কখনো এমন করা যাবে না যুক্তিতর্ক দিয়ে আমি বলবো অ্যাসেট প্লাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ওনার সিকিউরিটি, করা যাবে না। ইট ইজ অলওয়েজ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। যেহেতু পৃথিবীর সকল জায়গায়, সকল কান্ট্রিতে, সকল ট্রানজেকশনে ব্যালেন্স শিটে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয়, এই জন্য এই ট্রানজেকশনটাকে বা এই ফর্মুলাটাকে গোল্ডেন রুলস বলা হয়। কত বছর আসছে কিন্তু এগুলি সব যা আলোচনা করছি প্রথম ক্লাসে সব আসছে। এই অ্যাসেট কাকে বলে, লাইবিলিটি কাকে বলে, গোল্ডেন রুলস বলতে কি বুঝে, এগুলি সব আসছে প্রথম আপনাদের ব্রড কোশ্চেনের একটা কোশ্চেনে। তাহলে গোল্ডেন রুলস নিয়ে আমাদের কারো কোনো সমস্যা নাই, এবং অ্যাসেট নিয়ে আমার কোনো সমস্যা নাই, লাইবিলিটি নিয়ে কোনো সমস্যা নাই, আরো অন্যান্য ওয়ার্ডগুলি নিয়ে আমাদের যতটুকু আমরা দেখেছি ততটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এবার আসলে
অ্যাকাউন্টিং প্রসেস করার জন্য কয় ধরনের অ্যাসেট নিয়ে আমরা ডিল করতে পারি, কয় ধরনের লাইবিলিটি নিয়ে আমরা ডিল করতে পারি, বা ওনার সিকিউরিটির অন্য কোনো নাম বা অন্য কোনো অ্যাক্টিভিটি থাকতে পারে কিনা, সেইটুকু নিয়ে আমরা একটা ছোট্ট চার্ট দেখব। সাধারণভাবে ধরে নেওয়া হয় কোনো একটা কোম্পানির ক্ষেত্রে লাইবিলিটি এগুলি এগুলি থাকতে পারে, ওনার সিকিউরিটি মোটামুটি এই স্ট্রাকচারে তৈরি করে, অ্যাসেট এই টাইপগুলি থাকতে পারে। তাহলে অ্যাসেটের ঘরে আসলে তারা কি কি লিখেছে দেখেন: প্রপার্টি, প্ল্যান্ট এবং ইকুইপমেন্ট, সবগুলি অ্যাসেট, কোনো সমস্যা নেই। লং টার্ম ইনভেস্টমেন্ট, আমি যা ইনভেস্ট করবো অ্যাসেট। ইনভেন্টরি, ইনভেন্টরি মানে দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু আমার জমা থাকে সেটা অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবলটা আমার ফ্যাক্ট, মনে রাখতে হবে। দিস ইজ ফার্স্ট টাইম নতুন একটা ওয়ার্ড শিখলাম যে অ্যাসেট, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, ইনকাম, এক্সপেন্ডিচার এবং ড্রয়িং, এই ছয়টা ওয়ার্ডের পাশাপাশি নতুন একটা ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা হচ্ছে ধারে পাওনা। আমি যদি কারো কাছ থেকে কোনো টাকা পাই তাহলে সেটাকে আমি বলবো অ্যাকাউন্ট রিসিভেবল। আমি ধরেন কারো একজনের কাছ থেকে টাকা পাই 5,000 টাকা, তাহলে আমি যদি আমার হিসেবে এটাকে চিন্তা করতে যাই তাহলে আমি বলবো তার কাছ থেকে 5,000 টাকা আমি পাবো। সো আমার একটা সময় আসলে 5,000 টাকা বাড়বে, তার মানে অ্যাসেট বাড়বে। দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট রিসিভেবলটে আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করব। ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স অ্যাসেট। প্রিপেইড এক্সপেন্স, আমি যদি আগে থেকে কোনো অর্থ ব্যয় করি, প্রিপেইড এক্সপেন্স, আমরা যদি আগে থেকে কোনো অর্থ ব্যয় করি তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসেট। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা কি এক্সাম্পল দিতে পারবো? প্রিপেইড এক্সপেন্সের এক্সাম্পল মানে প্রিপেইড এক্সপেন্স, এমন কোনো এক্সাম্পল আছে যে প্রিপেইড ইলেকট্রিক এক্সপেন্স? বিল, ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল প্রিপেইড এক্সপেন্স, যদি কার্ড হয়, তাই না? ইন্স্যুরেন্স, যদি জি কার্ড হয়। কার্ড হয়, হ্যাঁ card। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিপেইড হতে পারে। আর মোবাইলের লোড। এইটা সবচেয়ে জরুরি, আমি এই ওয়ার্ডটা শুনতে চাচ্ছি, মানে সিম বিল, সিমের টাকা। পৃথিবী কোনো জায়গায় আছে পারবেন টাকাটা আগে না দিয়ে পরে মানে কথা বলতে? যতই গ্রামীণ ফোন আপনার মানে ক্লোজ, খুব ফেভারিট হোক, কোয়াইট ইম্পসিবল। এই বিলগুলি আপনি আগে দিয়ে দেন। হ্যাঁ, আগে দিয়ে দেন, প্রিপেইড এক্সপেন্স করেন। তাহলে প্রিপেইড এক্সপেন্স আমি একটু সুন্দর করে বলি, মানে আপনি দেখেন সিম্পল ওয়েতে চিন্তা করেন। এক্সপেন্স জিনিসটা কিন্তু আপনার কাছে চলে যায়, বাট এটাকে আপনি কেন অ্যাসেট বলছেন? ধরেন আপনার সবকিছু মিলিয়ে 50,000 টাকা আপনার বেতন, 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে আছে, হঠাৎ করে আপনার মোবাইলে টাকা নাই, আপনি 300 টাকার একটা কার্ড ঢুকিয়েছেন, তাহলে আপনার এখন অ্যাকাউন্ট ব্যালেন্স আছে কত? 49,900, সরি 49,700 টাকা। এখন আপনাকে বলি যদি আমি, আচ্ছা ভাই আপনার এখন আপনার কাছে সব মিলিয়ে কত টাকা আছে? আপনি বলবেন আমার কাছে এখন সব মিলিয়ে 50,000 টাকা আছে। কোথায়? অ্যাকাউন্টে আছে 49,700 টাকা, গ্রামীণ ফোনের অ্যাকাউন্টে আছে 300 টাকা। এটা তো আমার টাকা, এটা তো আমি খরচ করিনি এখনো। এই এক্সপেন্সটা প্রিপে এক্সপেন্স দেখে আমার কাছে যদিও মনে হয় যে এটা আমার খরচ হওয়ার টাকা, খরচ হয়ে যাচ্ছে, এটাকে আমি অ্যাসেট কিভাবে বলবো? না, অ্যাসেটের ডেফিনেশনে আমরা বলছি যেটা ফিউচারে আপনাকে সাপোর্ট দিবে সেটাকে আমরা অ্যাসেট বলি। সো এই 300 টাকা তো এখন আপনি ঢুকিয়েছেন, ঠিক আছে, কালকে পরশু 3টা বাজে আপনার কোনো কেউ অসুস্থ হলে তো ফোন দিয়ে ডাক্তার ডাকা বা অ্যাম্বুলেন্স ডাকা, এই কাজটা তো সেই আপনাকে করবে কে? যে 300 টাকা আপনি জিপিতে ঢুকিয়েছেন। সো 300 টাকা আপনি যদিও প্রিপেইড আগে ঢুকিয়েছেন, বাট এইটা কিন্তু সার্ভিস দিবে আপনাকে ইন ফিউচারে, এবং এটা কিন্তু আপনার নিজের অ্যাসেট বা নিজের টাকা হিসেবে জমা থাকলো। এই জন্য প্রিপেইড এক্সপেন্সকে সবসময় অ্যাসেট হিসেবে ট্রিট করা হয়। একটু ম্যাটিকুলাসলি আমরা পড়ছি এবং ঠান্ডা মাথায় আস্তে আস্তে পড়ছি, কারণ এই সকল ট্রানজেকশন নিয়ে আমরা ইকুয়েশনের ম্যাথ করব, তখন আমাদের এই ট্রানজেকশনগুলি যত ক্লিয়ার করে আপনার মাথায় নিতে পারবেন, ম্যাথটা আপনার জন্য তত ইজিয়ার হবে। অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম এটাকেও আমরা অ্যাসেট বলি, যে অ্যাক্রুড ইনকাম হচ্ছে একটা অ্যাসেট। অ্যাক্রুড ইনকাম মানে কি?
অ্যাক্রুড ইনকাম কথাটার মানে হচ্ছে আমি কোনো একটা সার্ভিস দিয়েছি, সেটার এগেনস্টে আমি কোনো একটা ইনকামটা আমি এখনো পাই নাই। একটা মানে ইনকাম যেটা আমি কোনো একটা সার্ভিস দিয়েছি সেইটার এগেনস্টে আমি পাবো। ধরেন আপনি মোবাইল কোম্পানিতে মোবাইল মোবাইল ঠিক করেন। আপনি আপনার একটা ফ্রেন্ডকে একটা মোবাইল ঠিক করে দিলেন। সে আপনাকে বললো যে ঠিক আছে বন্ধু, তোমার এই মোবাইল ঠিক করতে কত টাকা লাগবে? 300 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমাকে 300 টাকা আমি কালকে দিয়ে দিব। আপনি কিন্তু মোবাইলটা ঠিক করে দিয়েছেন, লিগেলি আপনি 300 টাকা তার কাছ থেকে পাবেন, লাইক অ্যাজ উইজ অ্যাকাউন্ট রিসিভেবল। সো যেহেতু লাইক অ্যাজ অ্যাকাউন্ট রিসিভেবল, আপনাকে যদি সারাদিন কেউ মানে দিন শেষে দোকানের মালিক আপনাকে বলে, এই জাকির তুমি সারাদিন আজকে কয়টা মোবাইল ঠিক করছো, কত টাকা ইনকাম করছো? স্যার বস এই ক্যাশে ক্যাশে আসে 2700 টাকা, আরো 300 টাকা কালকে পাবো, মোট টোটাল ধরেন আজকে 3000 টাকা ইনকাম করলাম, ধরেন 3000 টাকা, তার মানে এই 300 টাকা আপনার অ্যাসেট। সো যে কোনো অ্যাক্রুড ইনকাম অ্যাসেট হবে, প্রিপেইড এক্সপেন্স অ্যাসেট হবে, অ্যাকাউন্ট রিসিভেবলটা অ্যাসেট হবে, বাকি প্রোডাক্টগুলি বাই নেচারই অ্যাসেট হবে, সেগুলি আমার একটু মনে রাখার দরকার নাই। তিনটে উপাদান নিয়ে যদি আমি পরে কথা বলি, আচ্ছা বলেন তো অ্যাক্রুড ইনকাম কি, তখন যাতে খুব জোরে সবাই বলেন যে এটা অ্যাসেট। আমি যদি বলি প্রিপেইড এক্সপেন্স কি, যাতে সবাই বলেন যে এটা অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কি, অ্যাসেট। অ্যাসেট নিয়ে মোটামুটি এতটুকু প্রিলিমিনারি ধারণা। লাইবিলিটি কি কি হতে পারে, দায়, ঋণ, লোন নিলে ভাইয়া সেটা দিয়ে। একটু যদি ইন্টারফেয়ার করি, জি। তাহলে অ্যাকোয়ার্ড ইনকাম এবং হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল এই দুইটার ভিতরে পার্থক্য কি? অ্যাকাউন্ট, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাক্রুড ইনকামটা সবসময় কোনো না কোনো সার্ভিসের এগেনস্টে ক্রিয়েট হবে। আমি একটা সার্ভিস দিব, যেটার এগেনস্টে ওই ইনকামটা ক্রিয়েট হবে, সার্ভিস অথবা যে কোনো একটা প্রসেস আমি অ্যাভেল করব, যেটার এগেনস্টে আমি ইনকামটা ক্রিয়েট হবে, এটা হবে অ্যাক্রুড ইনকাম। আর অ্যাকাউন্ট রিসিভেবলটা হচ্ছে কোনো সার্ভিসের এগেনস্টে রিসিভেবলটা হবে না, সেটা আমি কাকে কোনো আহ, টাকা ধার দিতে পারি, কোনো প্রোডাক্ট তার কাছে সেল করতে পারি, অথবা অন্য কোনোভাবে তার কাছ থেকে আমি পেতে পারি, যেটার সাথে সার্ভিসটা রিলেটেড নাও থাকতে পারে, থাকবে না। স্যার ভাই, আমি যদি ওই যে অ্যাকাউন্ট ইনকামটাকে অ্যাকাউন্ট রিসিভেবল এর মধ্যে অ্যাড করে ফেলি, তাহলে কি আমার ম্যাথটা ভুল হবে? অ্যাক্রুড ইনকামকে যদি আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবলের মধ্যে, রিসিভেবল এর মধ্যে। আচ্ছা এইটা এখন বলা যাবে না যে ঠিক ভুল হবে কিনা, ইকুয়েশনে ভুল হবে না, ঠিক আছে, ইকুয়েশন ম্যাথে ভুল হবে না, কিন্তু জার্নালে যখন আমরা যাব তখন সেখানে এটা আমাদের ভুল হবে। সো ওই জায়গার মধ্যে আপনাকে বলে দিবে, আপনাকে বলে দিচ্ছে, আপনাকে আমি বললাম যে এই, আপনাকে বলে দিল যে কোনো একটা কার ফ্যাক্টরির মালিক আপনি, সেই কার ফ্যাক্টরির আপনার একটা গাড়ি ঠিক করে দিয়েছেন, গাড়ি ঠিক করে দেওয়ার পরে মালিক আপনাকে বলেছে আজকে আর টাকা দিব না, আপনাকে আমি 3 দিন পরে 5000 টাকা দিব। এখন আপনি যদি এটা অ্যাকাউন্ট রিসিভেবল ফেলেন, আপনার দোষে ফেলছেন আপনি। আপনাকে তো এটা যে সার্ভিস দিয়ে আর্ন হচ্ছে, সার্ভিসের ইস্যু আছে, পুরো কেসটা আপনাকে মানে আপনার ম্যাথে কেসগুলি এভাবে বলে দিবে ডিটেইল, মানে আপনার খুব কষ্ট হবে না যেটাকে অ্যাকাউন্ট রিসিভেবল ফেলবো না অ্যাক্রুড ইনকামে ফেলবো, এটা খুব একটা ঝামেলা হবে না, এটা ট্রানজেকশন প্যাটার্নই আপনাকে বলে দিবে। তার মানে হচ্ছে ভাইয়া যে আমরা কোনো সার্ভিস দিয়ে যে ইনকামটা পাই, ওইটা যদি বাকি থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ইনকাম। রাইট। আর আমরা কোনো পণ্য সেলস করে যদি এটা বাকি থাকে, তাহলে হচ্ছে এটা অ্যাকাউন্ট রিসিভেবলস। পণ্য সেল করে বা কাউকে টাকা ধার দিয়েছেন, সে আপনার কাছ থেকে সরাসরি টাকা নিয়েছে, অথবা এই টাইপের অ্যাক্টিভিটিস গুলির মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবলটা ক্রিয়েট হয়। থ্যাংক ইউ। লাইবিলিটির ক্ষেত্রে লং টার্ম লোন, লোন লাইবিলিটি জানি। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের জাস্ট উল্টাটা। কেউ যদি ধারে আপনার কাছ থেকে কোনো টাকা পায়, তাহলে সেটা অ্যাকাউন্ট পেয়েবল। আপনি কারো কাছ থেকে পেলে অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস এগেনস্টে পেলে অ্যাক্রুড ইনকাম। ওকে, তবে অ্যাক্রুড ইনকামটা কিন্তু ইনকাম হতে হবে, আপনার ইনকাম হতে হবে। সার্ভিস দেওয়া মানে সেখান থেকে অটোমেটেড ইনকামই জেনারেট হয়। অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনকাম না কিন্তু, অ্যাকাউন্ট রিসিভেবলটা কিন্তু ইনকাম না। অ্যাকাউন্ট রিসিভেবলটা আছে আপনার টাকা আপনি কাউকে দিয়েছেন, এখন আপনার প্রতিষ্ঠানের সাথে কাউকে দিয়েছেন, তার কাছ থেকে আপনি এই টাকা পাবেন, এটা রিসিভেবল। বাট যদি সেটা ইনকামের সাথে রিলেটেড হয়, তখন সেটা আমরা অ্যাক্রুড ইনকামে অ্যাড করব। অ্যাক্রুড এক্সপেন্স উল্টাটা। সো সার্ভিসের এগেনস্টে ইনকাম এখনো দেয় নাই, আর সার্ভিসের এগেনস্টে এক্সপেন্স হয়েছে এখনো আপনি পান নাই, তাহলে সেটা লাইবিলিটি হবে।
আনআর্ন ইনকাম, আনআর্ন ইনকাম, এটা লাইবিলিটি। আনআর্ন ইনকাম মানে হচ্ছে আমি, আমার একটা ইনকাম হয়েছে কিন্তু আনআর্ন, মানে যেই কাজের জন্য ইনকাম হয়েছে সেই কাজটা আমি এখনো করি নাই, তার মানে কাজটা যেহেতু আমার কাছে পেন্ডিং, এই ইনকামটাও আমার আসলে অ্যাসেট না, এটা আমার লাইবিলিটি, তাই না? আমরা করোনাকালীন সময় দেখেছি ডাক্তাররা সিরিয়াল নেয়, সিরিয়াল নেওয়ার পরে আপনাকে বলে নেক্সট ফ্রাইডে আপনি রুগী দেখবো। এখন লিস্ট অনেক বড় হয়ে যাওয়ার কারণে ডাক্তাররা আগে থেকে বলে আপনি আগে পেমেন্ট করে দিতে হবে, তারপরে আমি ফ্রাইডেতে পেমেন্ট করে দিলাম 1,000 টাকা, ডাক্তার রুগী দেখবে পরের শুক্রবারে। এই 7 দিন ওই 1,000 টাকা ডাক্তারের কাছে কি? আনআর্ন ইনকাম। কারণ ডাক্তার এই 1,000 টাকা নিচ্ছে কেন? আমার মাকে বা আমার ওয়াইফকে বা আমাকে ট্রিটমেন্ট করবে এর জন্য। ট্রিটমেন্ট তো এখনো করে নাই, সো তার জন্য ইনকামটা হচ্ছে আনআর্ন ইনকাম, এবং এটা তার জন্য লাইবিলিটি। সার্ভিস যেহেতু এখনো সে এক্সিকিউট করে নাই। অ্যাডভান্স ইনকাম যদি আমি কখনো নেই, সেটাও আমার লাইবিলিটি। অ্যাডভান্স ইনকাম, অ্যাডভান্স যদি নেই, এটা আমার লাইবিলিটি। এর মধ্যে দোকানের ক্ষেত্রে প্রায় হয় না, আমরা জামানত নেই, এটা লাইবিলিটি। কিন্তু ভাড়া 5,000 টাকা, আমি বললাম 1,00,000 টাকা আপনি অ্যাডভান্স দিতে হবে, দেন আমি যখন চলে যাব তখন আপনাকে আবার এই 1,00,000 টাকা পরিশোধ করতে হবে, সো ইট ইজ অলসো লাইবিলিটি। ওনার্স ইকুইটি বলছে ক্যাপিটাল, কোনো একটা কাস্টমার ব্যাংকে যত টাকা, মানে প্রতিষ্ঠানে যত টাকা দেয় সেটাকে আমরা ক্যাপিটাল বলি। নেট ইনকাম উইথড্রয়িংটা আমরা অলরেডি বলেছি, যেটাকে আমরা ড্র বলেছি। অ্যাক্রুড এক্সপেন্সের একটা এক্সাম্পল দেন না স্যার। কিসের? অ্যাক্রুড এক্সপেন্সের একটা এক্সাম্পল দেন না। কেউ এক্সপেন্স, এক্রুড এক্সপেন্সের কেউ এক্সাম্পল দিতে পারবেন? অ্যাকাউন্টিং এ কেউ আছেন? এমপ্লয়ি স্যালারি। হুম, এমপ্লয়ি স্যালারি। জি। আমি কারো কাছ থেকে চুল কাটাইছি, টাকাটা বাকি রাখছি। এক্রুড এক্সপেন্স, আপনি কারো কাছ থেকে চুল কাটাইছেন, সেই টাকাটা আপনি বাকি রেখেছেন। ভালো এক্সাম্পল তো। সার্ভিস নিয়ে নিয়েছেন, এখনো টাকা দেন নাই। আগের ম্যাডাম কি বলেছেন? এমপ্লয়ি স্যালারিটা এখনো দেই নাই, 30 তারিখে ডিসবার্স করার কথা ছিল কিন্তু 20 তারিখে করা হয় নাই। ডিসবার্স করার কথা ছিল, এখনো করা হয় নাই। স্টিল সেই এমপ্লয়িটা আপনার প্রতিষ্ঠানে কাজ আর করছে। বাসার টিচার বেতন এখনো বাসার মিটিয়ে নাই। টিচারের বেতন, ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। 3টে এক্সাম্পলই পারফেক্ট। ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স এবং রেভিনিউ বা ইনকামটাকে দুই দিকে রেখে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা হয়। ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, নেট ইনকাম। এগুলো আমার ফর্মুলা লাগবে পরে। নেট ইনকাম হচ্ছে টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে বলা হয় নেট ইনকাম। গ্রস ইনকাম বলতে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে সেটাকে বলা হয় গ্রস ইনকাম। সেলস রেভিনিউ মানে কোন একটা ব্যক্তির সেল থেকে যে আয় হয় সেটাকে সেলস রেভিনিউ বলে। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে কোন একটা প্রোডাক্টের অরিজিনাল দামটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ গুডসের অরিজিনাল দামকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। সো নেট ইনকাম, গ্রস ইনকাম আমরা এখান থেকে জানলাম, অনেকগুলি লাইবিলিটির এক্সাম্পল জানলাম, অনেকগুলি অ্যাসেটের এক্সাম্পল জানলাম, গোল্ডেন রুলসটা জানলাম, অ্যাকাউন্টিং এর এলিমেন্টস গুলি কি কি আছে সেটা জানলাম। এতক্ষণ পর্যন্ত আমার মোটামুটি এতটুকু জানা হয়েছে, এবং আমরা অ্যাকাউন্টিং ডেফিনেশনটা জানলাম, অ্যাকাউন্টিং এর সাইকেলটা জানলাম, সার্কেলটা বুঝতে পেরেছি। এতটুকু হচ্ছে আমাদের এখন পর্যন্ত পড়া হয়েছে। কারো কোনো কনফিউশন আছে যতটুকু আমরা শেষ করেছি ততটুকুর মধ্যে? এনি কনফিউশন? স্যার ওই যে এক্সপেন্স আর রেভিনিউ এই দুইটা কি ফর্মুলা নাকি স্যার, ওই যে রুলস, এক্সপেন্স আর রেভিনিউ এই দুইটার এটা তাদের ফর্মুলা নাকি স্যার, সূত্র নাকি এই দুইটা লাস্টের যেটা পড়ে? এই দুইটা হচ্ছে ফর্মুলাটা, হচ্ছে নেট ইনকাম আর গ্রস ইনকামের ফর্মুলা। এটা আমার লাগবে। নেট ইনকাম সাধারণত সবসময় বের করা হয় কোন একটা কোম্পানি টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স মাইনাস করলে নেট ইনকাম পাওয়া যায়। আর গ্রস ইনকাম পাওয়া যায় কোন একটা কোম্পানির সেলস রেভিনিউ থেকে যদি কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিই, তাহলে সেই কোম্পানির গ্রস ইনকামটা পাওয়া যায়। ভাইয়া কস্ট অফ গুড সোলস, হ্যাঁ, এটার একটা ফর্মুলা আছে না, ওইটা দিয়ে দিলে ভালো হয়। কস্ট অফ গুডস সোল্ড এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা যখন কস্ট অফ গুডস সোল্ড আমরা পড়বো সেখানে আমরা শিখবো। হ্যাঁ, আছে, ফর্মুলা আছে। আমরা থ্যাংক ওখানে যাচ্ছি না, কারণ এটা আমার মানে মেইন টপিকস না। ঠিক আছে, মানে আমরা যাবো, এটা আমরা পড়বো, কস্ট অফ গুডস সোল্ড আমার আরো অ্যানালাইসিস করতে হবে। এটা নিয়ে আমাদের একটা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা আলোচনা করব। এতটুকু যা পড়েছি পুরোটা আমার মাথায় রাখলেই হবে। ক্যারি ফরওয়ার্ড, সামনের দিকে যাওয়ার জন্য আমি
শুধুমাত্র এই রুলসটা মাথায় রেখে সামনের দিকে যাব, যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। যাচ্ছি একটু, ডেফিনেশন গুলি পড়েছি, এটাতে আমরা যাই না। একটা ব্রড কোয়েশ্চেন, সেকেন্ড ব্রড কোয়েশ্চেন আজকের আলোচনা করছি, সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রানজেকশন, রাইট দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। ট্রানজেকশন কাকে বলে? ট্রানজেকশন বলা হয় যে সকল বিজনেস অ্যাক্টিভিটি কোনো একটা প্রতিষ্ঠানে সাধারণত কোনো একটা ইভেন্ট বা কোনো একটা সিস্টেমকে চেঞ্জ করে। অর্থাৎ সুন্দরভাবে বললে, যে সকল জিনিস বা যে সকল কাজ কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফাইন্যান্সিয়াল পজিশনটাকে চেঞ্জ করে, সেটাকে বলা হয় অ্যাকাউন্টিং ট্রানজেকশন, অথবা ট্রানজেকশনে বলতে পারে। অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? গোল্ডেন রুলস যেটা পড়ে আসছি সেটাই অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটাকে আরেকটা নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। আমি আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে একটু পরে ম্যাথ পড়বো, ইকুয়েশনের ম্যাথ পড়বো, আমরা বলি এটা ইকুয়েশনের ম্যাথ। সো ইকুয়েশনের ম্যাথ আসলে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আসে, যেখানে একদিকে অ্যাসেট থাকে, অন্যদিকে লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি থাকে। এই ফর্মুলাটাকে যদি আমি আরেকটু ইলাস্ট্রেট করি, তাহলে আমি আসলে বলতে পারি অ্যাসেটের কোনো ক্লাসিফিকেশন করা না, লাইবিলিটিটাকে লাইবিলিটির মতো রেখে ওনার সিকিউরিটিটাকে এতটুকু অংশে ডিভাইড করা হয়। ওনার সিকিউরিটি হচ্ছে মালিকের হিসাব নিকাশ। তাহলে মালিকের হিসাব নিকাশটা আসলে কি হবে? খেয়াল করে দেখেন, কোন একটা প্রতিষ্ঠানে ধরেন আমি যে আহ বেকারিটা দিয়েছি, সেই বেকারিতে আমি কি হয়েছে 5 লাখ টাকা ইনভেস্ট করেছি, ক্যাপিটাল দিয়েছি। ক্যাপিটাল দেওয়ার পরে ওই ক্যাপিটাল 5 লাখ টাকা তো ওই প্রতিষ্ঠানে আছে, আমি বিভিন্ন ধরনের সেল টেল করে সেখান থেকে 50,000 টাকা ইনকাম করেছি, এটা তো মালিকের। সো 50,000 টাকা আসবে ইনকাম, 50। কোম্পানির স্যালারি, বাসা ভাড়া ইত্যাদি বাবদ 20,000 টাকা খরচ হয়েছে, যদি খরচ হয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। কোম্পানি সেই প্রতিষ্ঠান থেকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য 5,000 টাকা নিয়েছে, সেটা বাদ হয়ে যাবে। দিন শেষে এখন আমাকে বলেন, ওই কোম্পানির ওই মালিকের সেই জায়গায় কত টাকা এখন এক্সিস্ট করছে, সেটা হচ্ছে 5 লাখ থেকে 50,000 যোগ হবে 5,50,000, সেখান থেকে 25,000 মাইনাস করলে 5,25,000। এই 5,25,000 টাকে ফর্মাল ভাষায় ওনার সিকিউরিটি বলা হয়। তাহলে আমি যদি ম্যাথ করতে যাই বা ম্যাথের কোনো জায়গায় আমি যদি বলি ওনার সিকিউরিটিটাকে আমি একটু ভেঙে ভেঙে দেখাতে চাই, তখন আপনি প্রথমেই বলবেন, আচ্ছা ওনার সিকিউরিটিতে যদি ভেঙে ভেঙে দেখাতে চান, তাহলে একটু খেয়াল করেন তো ওই কোম্পানির ইনকাম হয়েছে কত টাকা, রেভিনিউ আসছে কত। আবার ওই কোম্পানির কোনো এক্সপেন্স আছে কিনা সেটা দেখেন, কারণ ওনার সিকিউরিটি বের করতে গেলে তো ক্যাপিটাল থেকে ইনকাম যোগ করতে হবে, এক্সপেন্সটা বাদ দিতে হবে। অথবা মালিক সেই প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উত্তোলন করেছে কিনা এটা একটু হিসাব করে দেখেন তো। যদি আপনি আমাকে কোম্পানির ইনকাম বা রেভিনিউ দেখাইতে পারেন, এক্সপেন্স কত সেটা ডিটেল দেখাইতে পারেন, ড্রয়িং কত সেটা দেখাইতে পারেন, ক্যাপিটাল কত টাকা কোম্পানি ইনভেস্ট করেছে, কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে সেটা দেখাইতে পারেন, তাহলে আমি ওই কোম্পানির ওনার সিকিউরিটিটা বের করে দেখাতে পারবো। সো ফর্মুলাটা, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, নো ইস্যুস। কোনো কারণে যদি ওনার সিকিউরিটিটাকে আমি ইলাস্ট্রেট করি, ডিটেইল আলোচনা করার কথা বলি, তাহলে আমরা আশা করছি পারবো। লাগবে আমার ফর্মুলাতে এটা। এখন আমি যদি তখন ম্যাথে গিয়ে বলি, আচ্ছা ওনার সিকিউরিটি বের করার জন্য কি কি লাগে, তখন যাতে আপনারা বলেন, আপনাদের মন থেকে আসে, ভাইয়া ইনকাম কি সেটা জানতে হবে, এক্সপেন্স কি সেটা জানতে হবে, ড্রয়িং কত নিয়েছে সেটা জানতে হবে, ক্যাপিটালের কি অবস্থা সেটা জানতে হবে। এই 4টা থেকে যোগ বিয়োগ করে আমরা ওনার সিকিউরিটি বের করতে পারবো। অ্যাসেট এবং লাইবিলিটি কোনো ঝামেলার মধ্যে নাই, দে আর স্ট্যান্ড অ্যালোন। এই তিনটার কম্বিনেশন দিয়ে হয় গোল্ডেন রুলস। গোল্ডেন রুলসটাকে যদি আমি আরেকটু ভাঙি, গোল্ডেন রুলসটা ভাঙা অবস্থায় এরকম স্ট্রাকচার ক্রিয়েট করে। ব্রড প্রশ্ন পরেরটা, অ্যাসেট লাইবিলিটি ওনার সিকিউরিটি বলতে কি বোঝায়? হোয়াট আইটেম ইফেক্ট অন ওনার সিকিউরিটি। অ্যাসেটটা আমরা জানি, অ্যাসেট হচ্ছে দ্য রিসোর্সেস ওন বাই এ বিজনেস দ্যাট হ্যাভ ফিউচার ইকোনমিক ভ্যালু। লাইবিলিটি হচ্ছে দ্য থার্ড পার্টি ক্রেডিটরস এক্সেপ্ট ওনার্স ক্লেম, অর্থাৎ কেউ আমার কাছে যে টাকা পায় সেটা। ওনার সিকিউরিটি হচ্ছে ক্যাপিটালের যে অংশটুকু ইনভেস্ট থাকে সেটা। এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা আমি নিয়ে আলোচনা করলাম না। দ্য আইটেম ইফেক্টিভ ওনার সিকিউরিটি, ওনার সিকিউরিটির উপর বিভিন্ন আইটেম কিভাবে প্রভাব ফেলে। কোনো একটা কোম্পানির ওনার সিকিউরিটির উপর আসলে এই উপাদানগুলি জড়িত আমরা দেখতে পাচ্ছি।
ওনার সিকিউরিটির উপর এই উপাদানগুলি জড়িত। আপনি এটা দিয়ে ব্যাখ্যা করেন যে ওনার সিকিউরিটির উপর বিভিন্ন উপাদানের প্রভাব আলোচনা করো। আপনাকে যদি আমি বলি কোন একটা কোম্পানির ক্যাপিটাল যদি বাড়ে, সেই কোম্পানির ওনার সিকিউরিটি বাড়বে না কমবে, কি বলবেন আপনি? বাড়ার কথা। বাড়ার বাড়বে। কথা, বাড়বে। কোন একটা কোম্পানির যদি ইনকাম বা রেভিনিউ বাড়ে, তাহলে ওনার সিকিউরিটি স্বাভাবিক তুলনায় বাড়বে না কমবে? বাড়বে। কোন বাড়বে। একটা কোম্পানির যদি এক্সপেন্স বাড়ে, তাহলে সেই কোম্পানির ওনার সিকিউরিটিটা বাড়বে না কমবে? কমবে। কমবে। কোন একটা কমবে। কোম্পানি যদি অনেক টাকা প্রতিষ্ঠান থেকে তুলে নেয়, তাহলে সেই কোম্পানির ওনার সিকিউরিটি বাড়বে না কমবে। কমবে? কমবে কমবে। তাহলে কমবে। কোন একটা কোম্পানির ওনার সিকিউরিটির উপর এই পাঁচটা উপাদানের পজিটিভ এবং নেগেটিভ ইফেক্টটাকেই আমরা এই পার্ট দিয়ে আলোচনা করেছি। হোয়াট আইটেম ইফেক্ট অন ওনার সিকিউরিটি। দেখেন একদম সোজা পড়া, মানে এবং এগুলি খুবই যুক্তিক পড়া, কোনো জায়গায় কোনো প্যাচ করছি না, কিন্তু আমি সিস্টেম অনুযায়ী যাচ্ছি, একটার পর একটা সিকুয়েন্সিয়ালি আসছে। অ্যাকাউন্টিং এ একটা ওয়ার্ডকে মাথায় সুন্দর করে নিতে হবে, সেটা হচ্ছে সিস্টেমেটিক। Can a business enter into transaction in which the left side of accounting equation is affected? If so, give an example. এটা পড়বো না, এটা লাগবে না। Are there following events recorded in the accounting records? Explain your own case. এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আমরা এখানে নতুন আরেকটা ওয়ার্ড পড়ছি, ইভেন্ট। বলা হচ্ছে নিচে চারটা ইভেন্ট হয়েছে, এগুলিকে আমরা অ্যাকাউন্টিং ট্রানজেকশন হিসেবে ট্রিট করব কিনা। অ্যাকাউন্টিং ট্রানজেকশন হতে হলে সেটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনটাকে চেঞ্জ করবে। যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন চেঞ্জ না করে, তাহলে সেটাকে আমরা অ্যাকাউন্টিং ট্রানজেকশন বলবো না। প্রথমত, দ্য ওনার অফ দ্য কোম্পানি ডাই, মারা গেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর কোনো ইফেক্ট আছে? না। ইনডিরেক্টলি হয়তো মনে করছি যে কোনো কারণে কোনো ক্ষতি হতে পারে, বাট এটা আসলে খুব ইফেক্ট ক্রিয়েট করে না। সো এটা একটা ইভেন্ট, নট ট্রানজেকশন। সাপ্লায়ার আর পারচেস অন অ্যাকাউন্ট, একজন ব্যক্তি কোনো একটা প্রোডাক্ট বাকিতে কিনেছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর ইফেক্ট ফেলবে? হ্যাঁ, ইফেক্ট ফেলবে। না। না। আমি যদি ধরেন এটাকে বাকিতে ফেলবে। কিনেছি, এটাকে বাকিতে আমি লিখলাম সাপ্লায়ার ক্যান পারচেস একটা প্রোডাক্ট 10,000 টাকা দিয়ে। তাহলে এই 10,000 টাকা দিয়ে যখন কোনো একটা প্রোডাক্ট কিনবে, তখন যার কাছ থেকে কিনেছে তার কাছ থেকে সে প্রোডাক্টটা নিয়ে আসবে, তাকে সে 10,000 টাকা দিবে। যার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে তার গোডাউনে এখন প্রোডাক্ট আর থাকবে না, 10,000 টাকা তার ক্যাশে থাকবে। তাহলে স্যার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না? আগে যেটা ছিল প্রোডাক্ট, এখন এটা কনভার্ট হয়ে গেছে টাকায়। জি ভাইয়া। অ্যান এমপ্লয়ি ইজ ফায়ার্ড। ফায়ার্ড মানে কি? এমপ্লয়ি চাকরিচ্যুত করা হয়েছে। চোখ। চা। একজন এমপ্লয়িকে চাকরিচ্যুত করা হয়েছে, কোনো ইফেক্ট ফেলবে? না। না। না ভাইয়া, এটা একটা ইভেন্ট। The owner of the business withdraw cash from the business for personal purpose. 5,000 টাকা ক্যাশ থেকে তুলে নিয়েছে পার্সোনাল পারপাসে ইউজ করার জন্য। এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পজিশনের উপর ইফেক্ট ফেলবে? ফেলবে? জি, ফেলবে। ফেলবে ফেলবে। কোনো একজন মালিক কোনো একটা প্রতিষ্ঠানের ক্যাশ থেকে 5,000 টাকা নিজের খরচের জন্য নিয়ে গেছে, নেওয়ার সময় বলছে ভাই আমি তো এই কোম্পানির মালিক, অসুবিধা কি? 5,000 টাকা নিছি, এটা কি আমারই তো টাকা, আমি নিচ্ছি, সমস্যা কি? তাহলে এটা কি কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের উপর কোনো ইফেক্ট ফেলবে? জি অবশ্যই ফেলবে। ফেলবে। ওনার তাহলে সিকিউরিটি কমে যাবে। বাবা, ভেরি গুড, ভেরি গুড, এক্স্যাক্টলি ইউ আর রাইট। আমি মানে আপনাদেরকে একটু মানে জাস্ট একটু ইন্টিমেটেড করছিলাম যে নিজের টাকা নিজে নিচ্ছি, অসুবিধা কি না। আমরা শুরুতেই পড়েছি কোন একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের মালিক সম্পূর্ণ ব্যক্তি আলাদা এবং এন্টিটি, প্রতিষ্ঠান আলাদা। এবং এটা ওনার সিকিউরিটির উপর প্রভাব ফেলবে। ঠিক আছে? কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? নাই? না। ভেরি গুড। আপনারা কি আর কন্টিনিউ করবেন? আর আজকে বাদ দিয়ে দেন, কারণ মাথায় অনেক কিছু আচ্ছা ঢুকতেছে তো নতুন আচ্ছা, নতুন। আমরা আজকে বাদ দিচ্ছি, জাস্ট ম্যাথের সামনে এসে বাদ দিচ্ছি। আমরা আগের যতটুকু পড়া পড়েছি
ততটুকু পড়া আপনারা সবাই একটু ক্লিয়ার করবেন, নিজেরা নিজেদের মতো করে ক্লিয়ার করবেন। আর একটা ছোট রিকোয়েস্ট করি, দেখেন এই স্যার রিকোয়েস্টটা রাখতে পারেন কিনা। স্যার 5 যেহেতু নম্বরে আরেকটা কোয়েশ্চেন আছে আপনার শিটের মধ্যে, ওইটাও যদি পড়ে ফেলেন তাহলে মনে হয়। কোনটা? এই 5? ওই এটা কি স্যার ম্যাথ? এইটা দরকার নাই পড়া, এই জন্য আমি বাদ দিয়ে দিছি। ও এটা আচ্ছা, পড়বো না। এটা বাদ। হুম, আচ্ছা, পড়বো এটা না, পড়া। ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা ছোট রিকোয়েস্ট করি, যেহেতু অ্যাকাউন্টিং আপনাদের প্রথম পার্টে একটা কনসার্ন সাবজেক্ট, যদি আপনারা অ্যালাউ করেন আমরা 5 তারিখে একটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আই হ্যাভ টাইম অ্যাট নাইট। যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আমরা এই ম্যাথটা করব। জি স্যার। করেন স্যার, জি করেন আচ্ছা, করেন স্যার। জি কিন্তু ভাইয়া আমরা করেন। কনসেপ্টটা মোটামুটি পড়ে আসছি, এটা আবার শুক্রবারে টেনে নিলে অনেক কিছু আমরা ভুলে যাব। সো জি। আমরা রেকর্ডিংটা যদি একবার শুনি, তাহলে ইকুয়েশনের ম্যাথটা আমরা নেক্সট দিন করব। একদম সহজ ম্যাথ, মানে এই ম্যাথের 80% কনসেপ্ট আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমি শুধু প্রসেসটা বললে ইকুয়েশনের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক জি আছে? ভাইয়া। জি সো ভাইয়া। ফ্রাইডে, সরি ফ্রাইডে না, 5 তারিখ ওয়েনসডে। কি বার পড়ে? বুধবার। জি। জি। বুধবার উই উইল অ্যারেঞ্জ এ ক্লাস অ্যাট নাইট, যেখানে আমরা ইকুয়েশনের ম্যাথটা নিয়ে আলোচনা করব। ইন দ্য মিন টাইম, আচ্ছা ম্যাথের ক্ষেত্রে আমরা একটা রুল বলি, আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের যে শিটটা আমি দিব এটাকে একটু কাস্টমাইজ করে দিব, আজকে রাতে হয়তো দিয়ে দিব। ম্যাথ অ্যাকাউন্টিং এই ম্যাথটা আমরা সলভ করেছি, সো এই ম্যাথটা থাকবে। এই ম্যাথের পরে আমরা এখানে নিচের দিকে দুইটা হোমওয়ার্ক রাখবো। হ্যাঁ, ওই ম্যাথটা করা থাকবে না, এটা আপনাদের কাজ থাকবে। আপনারা বাসায় করে আমাকে জাস্ট স্ক্রিনশট দিলে আমি দেখে নিব আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে দুইটা ম্যাথ হোমওয়ার্ক টাইপের আমরা দিয়ে রাখবো, মানে এটা করা থাকবে না, আপনি আপনার মতো করে ওই ম্যাথটা করবেন, মানে করা থাকবে আমার কাছে। কেউ কোনো অসুবিধায় পড়লে তখন দিব, আদারওয়াইজ আমি টেস্ট করব জি। যে আপনি আগের ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা। কারণ জি প্র্যাকটিস ভাইয়া। করলে আপনার জন্য অ্যাকুরেসিটা বেশি স্ট্রং হবে, রাইট? ঠিক আছে, ঠিক আছে। ওকে। ভাই 5 তারিখ ক্লাস ভাইয়া করলে 5 কয়টা থেকে তারিখে কয়টা কয়টায় করার? ক্লাসটা হবে? 5 তারিখ ধরে নেন রাত 9টায়, তার আগে না। ঠিক আছে, ওকে স্যার। 9টা থেকে 10:30টায় রাতে হবে, 9টা থেকে 10:30টায়। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমি রুটিনটা শেয়ার করে দিব। তাহলে আপনার স্পেশালি অ্যাকাউন্টিং এর জন্য আমরা এই ক্লাসটার অ্যারেঞ্জমেন্ট করলাম। এটা আমার রেগুলার যে রুটিন, সেটার কোনো ব্রিচিং হবে না। এটা শুধুমাত্র আমরা একটু অ্যাডভান্স হওয়ার জন্য এই ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ যারা মানে এত রাত পর্যন্ত আমাকে বিয়ার করেছেন। আমরা আসলে যে স্বাভাবিকভাবে একটা ক্লাস শেষ করলে আহ, একটু সময় লেগে যায়, একটা ক্লাসের একটা টপিকস নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক সময় 15-20 মিনিট টাইম একটু কম বেশি হয়ে যায়। যে যেই কোর্সে থাকেন এইটাকে একটু প্লিজ পজিটিভ কনসিডারেশনের মধ্যে দিয়ে নিন। থ্যাংক ঠিক ইউ, আছে, শুভরাত্রি, ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।